বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা খুবই বিপর্যস্ত। আর সে কারণে বাংলাদেশেও আমরা আরো বেশি শঙ্কায় ভুগছি। বলা হচ্ছে বাংলাদেশে এখন দ্বিতীয় ঢেউয়ের পর্যায়ে চলছে। ইতিমধ্যে আমরা প্রথম ঢেউ মোটামুটি অতিক্রম করেছিলাম। আজ ঘোষণা দেওয়া হয়েছে যে আরো 7 দিন অর্থাৎ আগামী 30শে মে মধ্যরাত পর্যন্ত চলমান যে বিধিনিষেধ বা লকডাউন যে নামেই বলি না কেন সেটি বহাল থাকবে। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে যে লঞ্চ, বাস এবং ট্রেন চলাচল করতে পারবে, তবে স্বাস্থ্যবিধি মেনে। ট্রেনের বগিতে কিংবা লঞ্চের যে নির্ধারিত সিট আছে তার এবং বাসের ক্ষেত্রেও যে অর্ধেক সিটে পরিবহন করতে পারবে স্বাস্থ্যবিধি মেনে, এরকম একটি নির্দেশনা জারি করা হয়েছে। হোটেল রেস্তোরাঁও খুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও বলা হয়েছে যে দুজনের যে সিট সেখানে একজন বসতে পারবে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে খোলার কথা বলা হয়েছে। এইরকম একটি বাস্তবতায় হয়তো আমরা যেতে বাধ্য হচ্ছি। সামনে বাজেট আছে, স্বাভাবিক জীবনযাপনে ফিরতে হবে আমাদের, কিন্তু শঙ্কার কথা তো রয়েছে। ওই যে বললাম, প্রতিবেশী দেশ ভারতে এখনো মৃত্যুর হার 4000-এর উপরে। প্রতিদিন প্রায় প্রতিদিন 4000-এর মানুষ তাদের মারা যাচ্ছে এবং নতুন করে সেখানে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস নামে নতুন ছত্রাকের কথা। এই সমস্ত শঙ্কার মধ্য দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে টিকা বা ভ্যাকসিন। আমরা সেই সৌভাগ্যবান দেশদের একটি, অর্থাৎ প্রথম যারা শুরু করেছে 53টি দেশ তার একটি দেশ ছিল বাংলাদেশ, যেখানে বিনা পয়সায় বিনামূল্যে তার নাগরিকদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ভারতের সেই বিপর্যস্তর কারণে আমাদের যে 3 কোটি টিকা আমরা ইতিমধ্যেই দাম পরিশোধ করেছি ভারতের সেই সেরাম ইনস্টিটিউটের কাছে, তারা ভারতের অবস্থার বিপর্যস্ত অবস্থার কারণে এখন আমাদের কাছে সেই টিকা সরবরাহ করতে পারছে না। ফলে টিকার অন্য জায়গা, অন্য দেশ, অন্য পথ খুঁজতে হচ্ছে। সেরকম একটি জায়গা থেকে চীন ইতিমধ্যেই আমাদেরকে 5 লাখ ডোজ উপহার দিয়েছে, আরো 6 লাখ ডোজ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রাশিয়ার সঙ্গে কথা চলছে, চীনের সঙ্গে কথা চলছে, তাদের কাছ থেকে টিকা কেনার পাশাপাশি যৌথ উৎপাদনের বিষয়েও আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যুক্তরাজ্যের কাছে টিকা চাওয়া হয়েছিল, তারা অগ্রাধিকার দিয়েছে অন্যান্য দেশের ক্ষেত্রে, বিশেষ করে ভারত, ব্রাজিল এই সমস্ত দেশের প্রতি। তারপরেও দ্বিতীয় দফায় আবার পররাষ্ট্রমন্ত্রী যোগাযোগ করেছেন যুক্তরাজ্যের সঙ্গে এবং বলেছেন কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে কোন রকম বিশেষ ছাড় পেতে পারে কিনা বাংলাদেশ তা সংগ্রহ করতে চায়। এরকম একটি বাস্তবতায় আজ গণমাধ্যমে খবর বেরিয়েছে যে বাংলাদেশ যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার যে মূল কোম্পানি আছে তাদের কাছ থেকে সরাসরি টিকা কেনার চেষ্টা করছে। 20 লাখ ডোজ প্রাথমিকভাবে তারা কেনার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সেই কোম্পানির সঙ্গে, এবং এক ধরনের দর কষাকষি চলছে। এই হচ্ছে বাস্তবতা। এরকম একটি বাস্তবতায় আজ আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি টিকার আশা নিরাশা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব এবং বিশিষ্ট কূটনীতিক, রাষ্ট্রদূত ছিলেন তিনি, শমশের মবিন চৌধুরী বীর বিক্রম। আপনাকে স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। সঙ্গে রয়েছেন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক আবু ফারুক, এবং রয়েছেন আপনাদের পরিচিত মুখ ফার্মাসিস্ট, লেখক, কলামিস্ট সুভাষ সিংহ রায়। আপনাদের 3 জনকেই দেশের কথা দশের কথায় স্বাগত জানাচ্ছি। আলোচনাটা শুরু করতে চাই পেশাদার কূটনীতির অভিজ্ঞতা যার রয়েছে শমশের মবিন চৌধুরী, আপনাকে দিয়ে। বাস্তবতার কথা বলছিলাম আমি শুরুতেই, আপনার কি মনে হয় আমরা কিভাবে এই টিকার যে কূটনীতি গোটা পৃথিবীব্যাপী শুরু হয়েছে সেই জায়গা থেকে সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য কিভাবে টিকা খুব দ্রুত সময়ে পেতে পারি? কারণ মাত্র 3.5 লাখ টিকা আছে আমাদের হাতে মজুদ এখন, এবং এই সপ্তাহে শেষ হয়ে যাবে বলে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষণা দিয়েছে। ফলে দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় থাকছে 16 লাখেরও বেশি মানুষ। শমশের মবিন চৌধুরী। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় আমাদের সকলে মনে রাখতে হবে যে বাংলা একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। তো আমাদের কিন্তু শুরু খুব ভালো হয়েছিল নিঃসন্দেহে, এটা সরকারকে সাধুবাদ জানাতে হবে সময় মতো, এবং কৃতজ্ঞতা জানাতে হবে ভারতকে, সেরাম ইনস্টিটিউটকে বিশেষ করে, ভারতের সরকারকেও। কারণ ভারতের সরকারের পক্ষ থেকে আমরা প্রথমে
20 লক্ষ টিকা আমরা উপহার স্বরূপ পাই, এবং পরে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সফরে আসেন বঙ্গবন্ধুর শতবার্ষিকী জন্ম উপলক্ষে, এবং আমার বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর যে অনুষ্ঠান হয়েছিল তাতে উনি প্রধান অতিথি, তখন উনি আবার 11 লক্ষ কোটি টিকা উপহার স্বরূপ বাংলাদেশকে দিয়েছিলেন। পরবর্তীতে ভারতের সেনাপ্রধান যখন বাংলাদেশে ভ্রমণ করেছিলেন, বাংলাদেশের সেনাপ্রধানের হাতে উনি আরো 1 লক্ষ ডোজ উপহার স্বরূপ দিয়েছেন। এছাড়াও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলাদেশে, তার সাথে সেরাম ইনস্টিটিউটের যে একটি সমঝোতা স্মারক হয়েছিল, সেখান থেকে আমরা বোধহয় আরো 5 কোটি পাওয়ার কথা ছিল। 5 না 3 কোটি, ঠিক আমার মনে পড়ছে না। সব মিলিয়ে 3 কোটি টাকা পরিশোধ করেছি আমরা। আচ্ছা, টাকা কিন্তু আগাম পরিশোধ করা হয়েছে। এখানে আমি কিন্তু যদি একদম বস্তুনিষ্ঠ ভাবে এটাকে পর্যালোচনা করতে চাই, এই ভারতের সঙ্গে যে আমাদের বিষয়টা, সেটা কিন্তু সেরাম ইনস্টিটিউটকে আমরা কতটুকু দোষারোপ করতে পারবো সেটা কিন্তু আমাদের বিবেচনায় রাখা প্রয়োজন। কারণ ভারতে কিন্তু হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ভাবে যে একটি মানে ওয়াইল্ড ফায়ার যেটাকে বলা হয়, মানে বনের আগুন, সেইভাবে কিন্তু এই কোভিড ছড়িয়ে পড়লো, এবং এখনো সেই পরিস্থিতি অব্যাহত রয়েছে। তার সত্ত্বেও ব্ল্যাক ফাঙ্গাসের কথা আপনি যেটা বললেন সেটা হয়েছে। তো সেখানে ভারতের নিজস্ব প্রয়োজন, তো ভারতের সরকারের দায়িত্ব, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দায়িত্ব যে নিজের জনগণের চাহিদাটা আগে মেটাতে হবে। যেটা নিয়ে প্রশ্ন ওঠে, চীনের সাথে এখন আমাদের কথাবার্তা চলছে, যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তা, যুক্তরাজ্যের সাথে কথাবার্তা চলছে, অ্যাস্ট্রাজেনেকার সাথে কথাবার্তা চলছে, এবং রাশিয়ার সাথে কথাবার্তা চলছে। আমি যেটা মনে করি যে এসব বিষয়ে আমাদের হয়তো একটু আগাম প্রস্তুতি থাকলে আরো ভালো। অর্থাৎ আগে ভাগে যদি আমরা বিকল্প পথগুলো, বিকল্প সোর্স গুলাও যদি আমরা সঙ্গে আগাম আলাপ আলোচনা করে রাখতাম, তাহলে হয়তো আমরা, যেটা বলছেন যে আর 1 সপ্তাহ পরে আর হয়তো টিকা আমরা দিতে পারবো না যদি আমরা আরো মানে পর্যাপ্ত পরিমাণে টিকা না আয়োজন করতে পারি। মানে 25শে মে থেকে যদিও আমাদের যে চীনের উপহার প্রাপ্ত ও যে ডোজ 5 লাখ ডোজ সেটা শুরু হবে, বাট আমাদের এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, আজকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার মজুদ। হ্যাঁ, তাহলে তো একটা সময় একটা গ্যাপ থেকে যাবে, তাই না, যে আমাদের হাতে কোনো টিকাই মজুদ থাকবে না। সেটা হয়তো আমরা ওভারকাম করতে পারবো, কারণ প্রথম ডোজ তো অনেকেই নিয়েছে, দ্বিতীয় ডোজটা সুভাষ সিংহ ভালো বলতে পারবেন, ডক্টর ফারুকও ভালো, হয়তো আরো ভালো বলতে পারবেন, যে প্রথম ডোজ দ্বিতীয় ডোজের মধ্যে 8 সপ্তাহ কেন 10 সপ্তাহ বা 12 সপ্তাহ যদি গ্যাপ হয়ে থাকে, হয়তো তেমন কোনো ক্ষতি হবে না কেউ যারা প্রথম ডোজ নিয়েছে। কিন্তু যদি দীর্ঘমেয়াদী দিকে আমরা তাকাই, যদি আমরা বাংলাদেশে মানে প্রকৃতপক্ষে কার্যকরী হার্ড ইমিউনিটি অর্জন করতে চাই, তাহলে আমাদের 10 থেকে 12 কোটি টিকার কিন্তু প্রয়োজন। সেটা রাতারাতি হবে না, সময়ের সাথে সাথে হয়তো আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো দেখেন, এখন দুঃখজনক হলো সত্য, যদি আমি বহির্বিশ্বের দিকে তাকাই, বিশেষ করে উন্নত দেশ দিকে তাকাই, যে টিকাটাকে অনেককে কূটনীতি পর্যায়ে বা কূটনৈতিক ভূ রাজনীতির স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এটাকে ওয়েপেনাইজ করারও একটা অঘোষিত একটা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি, যেটা অস্ত্র ব্যবসায় হয়। তো জীবন হরণের ক্ষেত্রে আমরা দেখেছি ভূ রাজনীতি, রাজনীতি সবকিছু। তবে জীবন রক্ষার ক্ষেত্রে যদি আমরা একই ধরনের মনোভাব দেখি, তাহলে আমরা এই যে বিশ্বে একটা বৈষম্য বিষয়ে আমরা বাস করি, সেটা আরো জোরালো ভাবে মানুষের সামনে উঠে আসে, যে জীবন রক্ষার যে প্রয়োজনীয়তা, সেটা নিয়েও কিন্তু ব্যবসা বাণিজ্য, ভূ রাজনীতি সেটাই হচ্ছে। তো আমি আশা করব যে উন্নত দেশগুলো সেই পথ অবলম্বন করবে না। তারা মানবিকতার কারণে, বাংলাদেশের জনসংখ্যা অনেক বড়, আমাদের চাহিদাও বড়। পররাষ্ট্রমন্ত্রী বলছেন কমনওয়েলথ রাষ্ট্র হিসাবে, ভারত তো কমনওয়েলথ রাষ্ট্র, ভারতের চাহিদা আমাদের চাইতে বেশি, কিন্তু ভারতের কিন্তু উৎপাদন শক্তি রয়েছে, এটা আমাদের এই মুহূর্তে নেই, হয়তো আগামীতে হবে এবং হওয়াটা প্রয়োজন, আর সেটা কিন্তু সময় সাপেক্ষ। তা আমি আশা করব বাংলাদেশের যে প্রয়োজনীয়তা মাথায় রেখে
সে অ্যাস্ট্রাজেনেকা সরাসরি হোক, যুক্তরাজ্য সরকার হোক, যুক্তরাষ্ট্রের জো বাইডেন বলছে আমার কাছে 8 কোটি টিকা উদ্বৃত্ত রয়েছে, তো সেটা উনি কেন আরো সহজ করে দেন না, আমাদের মতো দেশ সেই টিকাটা পেতে পারে। এইসব বিষয় নিয়ে আমাদের কূটনীতি তৎপরতা চলছে। আশা করি এটা অব্যাহত থাকবে, এটা আরো জোরালো হবে এবং এটাকে অনেকটা মানে আর্জেন্সি দিয়ে এই তৎপরতা চালাতে হবে। এটা হচ্ছে আপাত দৃষ্টির যে বিষয়। অনেক ধন্যবাদ শমশের মোবিন চৌধুরী, আপনার কাছে আবার ফিরবো। অধ্যাপক আবু মোহাম্মদ ফারুক, শুনছিলেন আপনি শমশের মোবিন চৌধুরীর কথা। টিকা কূটনীতিতে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে বাণিজ্যের চেয়ে, যে কথাটা বলছিলেন শমশের মোবিন, যে সেবার চেয়ে বাণিজ্যটাই বেশি হয়ে দাঁড়াচ্ছে। তবে এবং সেই বাণিজ্যের ক্ষেত্রে ভূ রাজনীতিকেও অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যেমন আমরা এখন বাধ্য হচ্ছি যে আমরা যখন সেরামের সাথে আমরা চুক্তিটি করলাম, ত্রিপক্ষীয় যে চুক্তিটি হয়, সেই ক্ষেত্রে কিন্তু যুক্তি হিসেবে দেখানো হয়েছিল যে আমাদের পরিবহন যে খরচ সেটি অনেক কম হবে, যে আমাদের কাছাকাছি দূরত্বে আমরা আনতে পারবো টিকার কার্যকারিতা রক্ষার প্রশ্নে। এখন যদি আমাদেরকে যুক্তরাজ্য থেকে আনতে হয় 40 লাখ ডোজও বেসরকারি উদ্যোগে, বেসরকারি কোম্পানির কাছ থেকেও যদি আনি, সেখানে কিন্তু বেশ ব্যয়বহুল হয়ে যাবে। বাংলাদেশের মতো রাষ্ট্র কাঠামোর কাছে এরকম দূর থেকে সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের অন্য কোনো বিকল্প পথ রয়েছে কিনা? আবু মোহাম্মদ ফারুক। ধন্যবাদ। আমি এতক্ষণ আমাদের জনাব শমশের মোবিন চৌধুরী ওনার কাছ থেকে শুনছিলাম, অত্যন্ত যুক্তিপূর্ণ ওনার কথাগুলো। আমি আপনার কথার সাথে যেগুলো আমি রেসপন্স করতে চাই সেটা হলো যে আমরা যদি যুক্তরাজ্য থেকে এখন এই 40 লক্ষ টিকা আনি এবং তারা যদি আমাদেরকে দেয়, তাহলে তার পরিবহন খরচের বিষয়টা আমাদের বিবেচনার মধ্যে নেওয়া উচিত কিনা। হ্যাঁ, আমরা যদি ভারত থেকে আনতাম তাহলে যতটুকু পরিবহন খরচ পড়তো তার চাইতে বেশি পড়বে ওখান থেকে আনতে গেলে, এটা সত্য। কিন্তু আপনি যদি একটু গ্লোবাল মার্কেটে টিকার দামগুলো একটু দেখেন, তাহলে কিন্তু আবার ব্যাপারটা সহনীয় মনে হতে পারে। সেটা হলো যে যদিও গ্লোবাল মার্কেটে টিকার দামগুলো ওই ডিমান্ড এন্ড সাপ্লাই, তারপরে লোকেশন, এইসব নানান কোয়ালিটির বিভিন্ন বিষয়, র মেটেরিয়াল সাপ্লাই কেমন ছিল, তাতে করে তার প্রোডাকশন কস্ট কত পড়লো, এইসব বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। তো এখন এই মুহূর্তে কথা যদি বলি, আমরা দেখছি যে এই টিকাগুলো কখনো দাম বাড়ে কখনো কমে। যেমন এই মুহূর্তে সিনোভ্যাক $10 করে বিক্রি হচ্ছে, এটা কদিন আগেও $15-20 করে বিক্রি হতো। রাশিয়ার টিকা যেটি স্পুটনিক ভি, সেটিও এখন $10। মডার্নার দাম বেড়ে গেছে, মডার্না এখন $32 থেকে $35। আমি এক একটা ডোজের কথা বলছি। ফাইজার $20 দিচ্ছে। আপনি যদি দেখেন যে গ্লোবাল মার্কেটে সবচেয়ে কম দামের টিকাটা কোনটা, সবচেয়ে কম দামের কিন্তু অক্সফোর্ডের টিকাটা কিন্তু $4 করে বিক্রি হচ্ছে। আমরা এই যে বাংলাদেশ সরকার 3 কোটি টিকা কিনলেন সেরাম ইন্ডিয়া থেকে ভ্যাকসিনকোর মাধ্যমে, ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে, সেখানে $5 দাম ছিল। এর কারণটা ছিল যে $1 এই ভ্যাকসিনকোকে আমরা বেশি দেব, কারণটা হচ্ছে যে তারা ওই পরিবহন থেকে শুরু করে স্টোরেজ, ওই যে টেম্পারেচারে রাখতে হবে সেটি, আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় টিকা পৌঁছে দেওয়ার কথা সরকার বলবেন, তারা সেখানে পৌঁছে দেবেন। এবং তাদেরকে শুধু এই পরিবহনের ব্যাপারটা, এই শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, বিশেষ যান, বিশেষ ফ্লাস্ক, বিশেষ কন্টেইনার, সমস্ত ব্যবস্থাগুলো তাকে করতে হবে। এমনকি যারা টিকা দেবে তাদের যে প্রশিক্ষণের ব্যবস্থা সেটিও এই কোম্পানিকেই করতে হবে। তো সেই হিসাবে একটা হ্যান্ডলিং চার্জ এবং সার্ভিস চার্জ হিসেবে $1 তাদেরকে দিতে হবে। এটা আমার কাছে মনে হয় যে ঠিকই আছে, এটা সব দেশেই এরকম করে। এমনকি ভারতে আপনার এখন যে স্পুটনিক ভি তারা নিচ্ছে এবং সেখানে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি তারা এটা হ্যান্ডলিং করবে এবং তারাও কিন্তু একইভাবে ওখানে একটা চার্জ করছে এবং সেটা আবার বাংলাদেশের চেয়ে বেশি, মানে ভ্যাকসিনকোর চেয়ে বেশি, ভ্যাকসিনকোর প্রায় ডাবল চার্জ করছে তারা। তো যাই হোক, এখন বিষয় হলো যে আমরা এই অক্সফোর্ডের টিকা যদি যুক্তরাজ্য থেকে কিনি এবং সেখানে যদি $4 করে পাই, আমাদের পরিবহন খরচ কিন্তু মানে একটু বেশি হলেও আমার টোটাল যে কস্ট কিন্তু একই হচ্ছে, কারণ আমি তো এখানে $1 কম পাচ্ছি। দ্বিতীয় হলো যে আমার এখন সবচেয়ে বড় জরুরি বিষয় হলো, এক, আমি টিকাটা পাবো কিনা,
নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমি টিকা ওই 40 লক্ষ চাচ্ছি যে সেটাই পাবো কিনা। আমার মতে যদি আমরা পাই তাহলে সেটা আমাদের সরকারের উচিত হবে নিয়ে নেওয়া। কারণটা কি? কারণটা হলো যে গ্লোবালি কিন্তু টিকার একটা মারাত্মক ক্রাইসিস আছে, এটা আপনি ভালোই জানেন, মিডিয়াতে অনেকবার এসছে, আমরাও কথা বলেছি বিভিন্ন সময়। প্রথম কথাটা হলো যে এখন পর্যন্ত 132টা দেশ আমার হিসেবে এখন পর্যন্ত টিকা পায়নি, এবং কোন কোন দেশ টিকা পেয়েছে, যেমন ধরুন মালাউই, কথার কথা মালাউই একটা এক্সাম্পল হিসেবে যদি নেই, তারা কয়েকদিন আগে 20,000 ডোজ টিকা নষ্ট করে ফেলেছে, মানে পুড়িয়ে দিয়েছে। কারণটা কি? কারণটা হলো যে তারা যে টিকা পেয়েছিল সেই টিকাটা ওই যে সময়ে পেয়েছিল সেখান থেকে তারা কিন্তু আসলে খুব বেশি সময় পায়নি, এবং যেই কারণে খুব বেশি সময় পায়নি সেই কারণেই যেমন ধরুন মার্চের 26 তারিখে তারা পেয়েছে এবং 18 দিন বাকি ছিল এক্সপায়ার হতে। তার মানে এপ্রিলের 13 তারিখে, আমি যতদূর জানি এপ্রিলের 13 তারিখে এটি এক্সপায়ার হয়ে যাওয়ার কথা। তো মালয় এর আগে কোনো টিকাই পায়নি, তো তারা ওই 1 লক্ষ মতো ডোজ পেল, এবং সেটাও WHO এর মাধ্যমে, আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে সিরাম ইন্ডিয়া থেকে গেল। কিন্তু সেটা ওখানে পৌঁছতে এটার ডেট কাছাকাছি চলে এসছে এক্সপায়ার্ড হওয়ার, এবং তারা খুব দ্রুত একটা গরিব দেশের পক্ষে যতটা সম্ভব তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে তারা করলো, কিন্তু 20,000 টিকা রয়ে গিয়েছিল সেটি আর তারা দিয়ে সারতে পারে। তো এখন এটিকে তারা পুড়িয়ে ফেলেছে, নষ্ট করেছে, বিনষ্ট করেছে। কারণটা হলো যে মানুষের ধারণা মধ্যে ছিল, সব জায়গায় তো টিকার বিরুদ্ধে আবার একটা এন্টি ক্যাম্পেইনও আছে, তো সেখানে অনেকেই বলছিল ওদের নাকি যে এই এক্সপায়ার টিকাগুলো আমাদেরকে আবার করে দেবে। তো সেই জন্য জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য এবং টিকার প্রতি অবিশ্বাস যেন তৈরি না হয়, সামনে যে টিকাগুলো আসবে সবাই যেন দিতে আগ্রহী হয়, সেই জন্য তারা পুড়িয়ে ফেলে। তো এখন বিষয়টা হলো, এটা একটা উদাহরণ। আপনি যে যদি যান আরো এরকম বহু উদাহরণ পাবেন। আপনি যেমন ধরুন ব্রাজিলে এই মাসেরই সম্ভবত 17 বা 18 তারিখের দিকে ব্রাজিলের একটি কোম্পানি, তারা চায়নার ভ্যাকসিন তৈরি করছিল, সেই কোম্পানিটি তারা বন্ধ করে দিয়েছে। কারণটা কি? র মেটেরিয়াল পাচ্ছিল না। যে কাঁচামাল গুলো, ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে, সেই ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে বেশি হাইটেক, এবং সেটা ওই কোম্পানিকেই সরবরাহ করতে হয়, মূল কোম্পানিকে। তো তারা ওইটা পাচ্ছিল না বলে তাদের পক্ষে টিকা তৈরি করা সম্ভব হচ্ছিল না, এবং তারা এটাকে বন্ধ করে দিয়েছে। তো এখন বিষয় হলো যে সব জায়গায় কিন্তু ক্রাইসিসটা এরকম, যে আপনি 132টা দেশে টিকা যায়নি, আবার যেসব দেশে টিকা গিয়েছে তাদের মধ্যে অনেক দেশ আছে এরকম ভালনারেবল অবস্থায়। আমরা বাংলাদেশ সেই তুলনায় অনেক ভালো আছি, এটা সত্য কথা, যে আমরা অনেক লোককে টিকা দিতে পেরেছি, এবং আমাদের টোটাল টিকা প্রাপ্তি কিন্তু কম না। আমরা যদি পৃথিবীর হিসাবটা করি তাহলে দেখবো যে মোটামুটি আমরা মাঝারি অবস্থানে কিন্তু আছি। কিন্তু আমাদের এখন বড় ইয়েটা হলো সরকারের জন্য একটা সংকটজনক অবস্থা, সেটা হলো যে 14 লক্ষ মানুষ যারা নাকি প্রথম ডোজের টিকা দিয়েছিল তাদেরকে দ্বিতীয় ডোজের টিকাটা দেওয়া যাচ্ছে না, যদি অ্যাস্ট্রাজেনেকার টিকাই আমরা দিই। এখন প্রশ্ন হলো যে এই মিক্স করা যাবে কিনা, অর্থাৎ আমি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে অন্য টিকা নিতে পারবো কিনা, এই নিয়ে কিছু কিছু বিতর্ক আছে। যদিও এর মধ্যে কিছু গবেষণার ফলাফল বেরিয়ে এসছে যে সেটা করা যাবে, কিন্তু সেটা নিয়ে একটা বৈজ্ঞানিক ভিত্তি লাগবে। যেমন এখানে তারা একটা গবেষণার ফাইজারের ক্ষেত্রে বলা হয়েছে, যে যেটা বলা হয়েছে যে ফাইজার এবং মডার্নার যে mRNA টিকাটা, সেটা কিন্তু দ্বিতীয় ডোজ আকারে দেওয়া যায়, কিন্তু উল্টা করা যাবে, প্রথমে mRNA দিয়ে তারপরে ওই এডিনোভাইরাস মানে অ্যাস্ট্রাজেনেকা বা সিনোভ্যাক বা স্পুটনিক ভি এগুলো করা যাবে। তো এখন এই যে বৈজ্ঞানিক বিষয়গুলো, সেগুলোর উপরে আমাদেরকে নির্ভর করতে হবে ডেফিনেটলি। আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমরা চারপাশে খুঁজবো। অ্যাস্ট্রাজেনেকা টিকাটাই আমার মতে কিন্তু এটাই নেওয়া উচিত, দাম কম বলে। আরেকটা কারণ হলো এই টিকাটা পৃথিবীর বহু জায়গায় তৈরি হচ্ছে, তা আমরা যেমন এখন চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার জন্য, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাইতে এখন আমরা দেখছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে ভালো ভূমিকা পালন করছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে খুবই তৎপরতা তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। তো আমরা আশা করি যে এর মধ্যে চলে আসবে, এবং সেখানে যেমন ধরুন ফর এক্সাম্পল আমরা সাউথ কোরিয়া কিন্তু তারা একটা টিকাও এক্সপোর্ট করে, সমস্ত টিকা তারা আগে দিয়েছে তাদের দেশকে, এখন তারা বলছে যে তারা এখন বিক্রি করতে রাজি।
তাহলে ওখান থেকে দেখতে পারি আমরা আমরা থাইল্যান্ড থেকে দেখতে পারি, থাইল্যান্ডেও সেখানেও টিকা আমরা পেতে পারি অ্যাস্ট্রাজেনেকার টিকাই। এইভাবে অ্যাস্ট্রাজেনেকার যে অন্যান্য ফ্যাক্টরি গুলো আছে, জি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাল্টিমোরে এবং ডেলাওয়ারে তাদের যে ফ্যাক্টরি, সেখান থেকেও তো আমরা চাইতে পারি যে আমাদেরকে অ্যাস্ট্রাজেনেকা টিকাটাই দাও, কারণ আমরা এটা দিয়ে অভ্যস্ত। একটা বিষয় একটা মনে করিয়ে দিতে চাই আমাদের দেশবাসীকে আপনার মাধ্যমে, সেটা হলো যে অ্যাস্ট্রাজেনেকা টিকাটার ক্লিনিক্যাল ট্রায়াল এখানে হয়নি। আমি কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার বেশ পক্ষে, যেই দেশে টিকাটা আমি ব্যবহার করব সেই দেশের টিকাটা আমার এখানে আমার জনগোষ্ঠীতে দেওয়া হয়েছে কিনা, তার ফলাফলটা কেমন, প্রতিক্রিয়া কেমন, পার্শ্ব প্রতিক্রিয়া কেমন। পশ্চিম বাংলাতে কিন্তু যে অ্যাস্ট্রাজেনেকার টিকাটার ট্রায়াল ছিল, জি, আমরা সেগুলো ভারতে প্রথম ছিল দিকে যে দেখেছি, তার সেই মধ্যে কারণেই অ্যাস্ট্রাজেনিকার টিকাটা গ্রহণের ক্ষেত্রে আমরা বেশি পছন্দ করছি, জি জি এবং সেটি পছন্দ করছি বলেই আমাদের উচিত হবে এটাকেই বেশি প্রাধান্য দেওয়া, বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা। অনেক অনেক ধন্যবাদ আবু ফারুক, আপনার কাছে আবারও ফিরবো। সুভাষ সিংহ রায়, একটু দীর্ঘ সময় ধরেই আপনি শুনছিলেন আমাদের দুজন আলোচকের বক্তব্য। আপনার কাছে যেরকম জানতে চাই সরাসরি যে এই যে টিকার ক্ষেত্রে ইতিমধ্যে আমরা যে সমস্ত দেশের জায়গায় গিয়েছি, আরো একটি দেশের কথা বলা হচ্ছে ভিয়েতনাম, এবং দুটি দেশের কথা কিউবা, তাদের ক্ষেত্রেও তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় যে টিকা রয়েছে তাদের, সেটা অনেক বেশি সস্তা পড়বে, কিন্তু আমরা সেই রকম উদ্যোগ নিয়েছি বলে এখনো পর্যন্ত আমার অন্তত জানা নেই যে এই দুটোর দেশের কাছ থেকেও আমরা টিকা সংগ্রহ করে উদ্যোগ নিচ্ছি কিনা। সুভাষ সিংহ রায়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মন্তব্য। নুরুল কবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মন্ত্রমুগ্ধ হয়ে দুজনের বক্তৃতা শুনছিলাম, এবং আমি যখন করে কমে খাই, সেই যে বিদ্যাটি, সেই বিদ্যাটি কিন্তু যাদের কাছ থেকে শিখেছি তার মধ্যে একজন হচ্ছে অধ্যাপক আবু ফারুক। তার ক্লাস না করলে আমি ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি কি জিনিস তা বুঝতাম না। আমি আপনার কাছে একটা ছোট্ট করে কথা বলি। জি, আমরা তো অনেক কথা, অনেক অনেক লেখা লিখছি, অনেক কথা বলছি, আমরা দিক বিদিক কিন্তু পথ চলেছি। যেমন রতন টাটা একেবারে করোনাকালীন সময়ের শুরুতে বলেছিলেন যে 2020 সালের হিসাবপত্র নিয়ে ভাববেন না, লাভ ক্ষতি নিয়ে চিন্তাই করবেন না, কারণ বেঁচে থাকাটাই লাভ। এবং আমরা সবাই জানি যে তিনি রিলায়েন্সের মতন অর্থবিত্তে এখন কিন্তু ওই জায়গায় নাই, কিন্তু 1,500 কোটি টাকা এক বাক্যে তিনি কিন্তু করোনার রোগীর চিকিৎসার জন্য দিয়ে দিয়েছেন। তা আমাদের আসলে দিক বিদিক পথ হারিয়েছে। হঠাৎ করে দেখবেন নজরুল কবির ভাই, আপনিও জানেন খুব ভালো করে, যে প্লাজমা থেরাপি নিয়ে আমাদের এখানে হইচই শুরু হয়ে গেল, দিক বিদিক ছুটেছি, এবং বড় বড় ডাক্তাররাও অনেকে সাই দিয়েছেন, আমরা ছুটেছি। রেমডেসিভির নিয়ে, যেটা ইবোলা রোগের ওষুধ, সেটা নিয়ে আমরা কাজ করেছি, এবং বড় বড় দুটি পত্রিকা ইংরেজি এবং বাংলা মিলিয়ে তারা একেবারে প্রথম পাতা ভরে লিখে দিল, তারাই প্রথম আবিষ্কার করেছেন। এবং দর্শক যারা বুঝছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত করছি। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে দিল যে হাইড্রোক্সিক্লোরোকুইন যদি পাঠানো না হয় খুব দ্রুত তিনি দেখে নেবেন, এবং দ্রুত পাঠিয়ে দিল নরেন্দ্র মোদী। তা আমাদের তো কম বিস্ময় যায়নি। এই গত কয়েক মাস যাবত আপনি একটি ওষুধ, ইনজেকশন, খুবই দামি একটি ওষুধ, যেটাকে আমরা ওষুধ বিজ্ঞানের ভাষায় বলি টসিলোজুমাব, সেটার জন্য মানুষের কি হাহাকার। ধানমন্ডি 2 নম্বর রোডের অফিসের সামনে সারা রাত ধরে মানুষের লাইন, অথচ এটা রেমোটোলজিক ডিসঅর্ডারসে কিন্তু ব্যবহৃত হয়। অনেক দিক বিদিকে আমরা ছুটেছি। তো সেই জায়গায় আইভারমেকটিন কিভাবে ব্যবহৃত হয়েছে, কি কারণে ব্যবহৃত হয়েছে, এখন কি কারণে ব্যবহৃত হচ্ছে, আমরা সব জানি, বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। কিন্তু আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের সুরক্ষার যে পথটি, স্বাস্থ্যবিধি মেনে চলা আর আমাদের টিকা গ্রহণ করা। আর টিকা নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক অপবাদ ছড়ানো হয়েছে। রাজনীতির সবাই বক্তৃতা দিয়েছেন, গুণীজন নামে খ্যাত তারাও এই অ্যাস্ট্রাজেনেকা সিরাম ইনস্টিটিউটের টিকা নিয়ে, কোভিশিল্ড নিয়ে নানান মন্তব্য করেছেন, এবং ধর্মসভাগুলোতেও কিন্তু বলা হয়েছে এই টিকা গ্রহণ করা যাবে না। নানান রকম রাজনীতির খেলা হয়েছে।
এবং রাজনীতির ভিতরে যে পলিটিক্স কেমন জিনিস আমরা করোনাকালীন সময় দেখেছি। ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে আমি শেষ করে আনছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সারা পৃথিবীতে অনন্য সাধারণ উদাহরণ। আমি একটু মনে করিয়ে দিই, 4 এপ্রিল যুক্তরাজ্য প্রথম একটি আয়োজন করে ভ্যাকসিন সামিট। ভার্চুয়াল মিডিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন। তিনি ওদিন যে বক্তৃতা রেখেছিলেন, ওই বক্তৃতা সবগুলো রাষ্ট্রই কিন্তু সরকার প্রধানরা এক বাক্যে গ্রহণ করেছেন এবং তিনি বললেন আসেন আমরা তহবিল গঠন করি। বাংলাদেশের পক্ষ থেকে ওই সময় তিনি সামান্য অর্থ জমা দিলেন। এই কিন্তু কোভ্যাক্স, এই যে কোভ্যাক্সের যে টিকাটি, খেয়াল করে দেখুন, এই কোভ্যাক্সের টিকাটি আমরা প্রায়োরিটি লিস্টে ছিলাম যেহেতু আমরা প্রথমে অর্থ দিয়েছি, কিন্তু যেহেতু আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, আমি গতকালকে আপনার সংবাদ মাধ্যম দেখিয়েছি, ভারতের মাথাপিছু আয়ের চেয়ে আমাদের মাথাপিছু আয় এখন কতখানি বেড়ে গেছে, $280 বেড়ে গেছে। স্বাভাবিক কারণে যখনই আমরা 7 ফেব্রুয়ারিতে রোল আউট করলাম ভ্যাকসিনটি, গণটিকা কর্মসূচি চালু করলাম, তখনই কিন্তু কোভ্যাক্সকে প্রথম টিকা দিয়ে দিল ঘানাকে 23 ফেব্রুয়ারি। আমি একটি কথা এই গুণীজনদের সাথে আলাপ করতে চাই, আমি বুঝতে চাই, এখনো পর্যন্ত বলা হচ্ছে বিকল্প উৎসের সন্ধান করা উচিত ছিল। যখন আমরা টিকা কেনার কর্মসূচি নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর আমি বলবো সৃজনশীল কূটনৈতিক দক্ষতায় তিনি যে সিরাম ইনস্টিটিউটের সাথে যে টিকার যে কেনার যে অনুমোদন দিয়েছেন, সেই জায়গায় ওই সময় টিকা কয়টা ছিল? আমি খুব খোলামেলা বলি, ফাইজার বায়োনটেক, আমি ভুল হলে আমার শিক্ষক ধরিয়ে দেবেন, মডার্না, তখনও সিনোভ্যাক সাইনোফার্ম, কিংবা কেউ বলে সিনোভ্যাক সিনোফার্ম, এই দুটো প্রতিষ্ঠানটা সরকারি এটা বেসরকারি চীনের, তারা কিন্তু এই অবস্থায় আসেনি, অনুমোদন তো হয়নি। রাশিয়ার টিকা নিয়ে নানান ধরনের গুঞ্জন ছিল। এ বাদে আমার সামনে টিকাটা কয়টা টিকা ছিল, সেই কথাগুলো অনেকে বলেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন গত এক সপ্তাহ এই ক্ষেত্রে সুভাষ সিংহ রায় আপনাকে আরেকটি সম্পূরক প্রশ্ন করছে একটু, সেটি হচ্ছে যে আপনি যেটা বলছিলেন চীনের ক্ষেত্রে কিন্তু চীন কিন্তু প্রস্তাব নিয়ে এসেছিল আমাদের এখানে যে তারা এই যে তাদের টিকাটি উৎপাদনের ক্ষেত্রে হিউম্যান ট্রায়াল করার জন্য। আমরা তো সেই ক্ষেত্রে মানে প্রথমে অনেক দূরে গিয়েও পরে আবার সেটা আমরা নাকচ করে দিয়েছিলাম। আজকে যদি সেটা থাকতো তাহলে আমাদের তো এই তালিকায় পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক এটা হচ্ছে সাইনোফার্ম না, কিংবা সিনোফার্ম যেটা বলি আমরা, সেটা না, সিনোভ্যাক। জি, সিনোভ্যাকের ক্ষেত্রে। এবং তারা ক্লিনিক্যাল ট্রায়াল করতে চেয়েছিল। জি। এবং ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে যেই দেশে আপনি করবেন সেই দেশের সরকারকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনাকে ডেটা সরবরাহ করতে হবে। আপনি কোন জনগণের প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন। বাংলাদেশের সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগে 7টি হসপিটালকে চিহ্নিত করা হয়েছিল, কাদের কাদের উপরে প্রয়োগ করা হবে এগুলো এগিয়ে রাখা হয়েছিল। তারা কিন্তু ডেটা সরবরাহ করেনি এবং সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখনো পর্যন্ত সেই টিকা কিন্তু অনুমোদন পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আচ্ছা, যে কথা বলতে যে আপনি আপনার প্রশ্ন করে ফেললেন, আমি ওই কথাটাই আসি। আপনি দেখবেন এক সপ্তাহ আগে প্রথম আলোর অর্থ বাণিজ্য পাতায় একটি প্রতিবেদন আছে। প্রতিবেদনের শিরোনাম যে বিশ্ব ব্যাংক এবং এডিবি যে টিকা প্রকল্পে যে অর্থ তারা যে বরাদ্দ করবেন 12,000 কোটি টাকা অনুদান হিসেবে, সে জায়গায় তারা তাদের মন্তব্য একটাই, তারা স্থির তাদের অবজেকশন যে তারা রাশিয়ার যে টিকা স্পুটনিক ভি সেটাতে তারা বিনিয়োগ করবে না, ঋণ দিবে না। কারণটা কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নাই। খেয়াল করে দেখুন, আমরা যখন সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন এই টিকা নিয়ে আমরা ক্রয় নিয়ে বাংলাদেশ সরকার যখন উদ্যোগী হয়েছে, তখন কিন্তু এই যে সিনোফার্ম কিংবা সাইনোফার্ম যেটা বলি না কেন, তাদের বিশ্ব স্বাস্থ্য অনুমোদন কিন্তু পায় নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশ সরকার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন অনুমোদন ছাড়া কোন টিকার বিষয় আমরা করব না, এগোবো না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন। তারপরে কিন্তু এখনো তারা বলছেন, এখনো বলছে যে বিকল্প উৎসের সন্ধান করা উচিত ছিল। আমার টিকা তো অসংখ্য টিকা সামনে নেই। আমার স্যার নিশ্চয় ভালো করে বলবেন,
অসংখ্য টিকা আমার সামনে উপলব্ধ হয় নাই। ভারত টিকা উৎপাদনকারী দেশ, যেটা হচ্ছে শমশের নবীন স্যার উল্লেখ করলেন, তাদের ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট 76 দেশের সাথে তাদের চুক্তি হয়েছে। বাংলাদেশে হচ্ছে 1,02,00,000, যেটা স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে দিলেন শমশের নবীন চৌধুরী, যে আমাদের 70 লক্ষ কেনা টিকার মধ্যে এসেছে এবং আর 32 লক্ষ এসেছে আমাদের শুভেচ্ছা হিসেবে। খেয়াল করা দরকার, এই যে টিকার যে কার্যক্রমটি, ভারতের যদি এটা ভয়াবহ পরিস্থিতি না হতো, এখন আদর পুনওয়ালা তিনি মুম্বাই কেন ভারতে থাকতে পারছেন না, তিনি এখন লন্ডনে অবস্থান করছেন, তার উপর নানান হুমকি, নানান রকম বিপর্যস্ত অবস্থায় আছেন। এবং ভারতের আজকের যে পরিস্থিতি, ভারত এ পর্যন্ত টিকা দিতে পেরেছে মাত্র 3%, বাংলাদেশ 2.4%। অথচ যুক্তরাষ্ট্র, যেই যুক্তরাষ্ট্র ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিল করোনাকালীন সময়ে, তারা প্রায় 40% কাছাকাছি কিন্তু টিকাদান কর্মসূচি সম্পন্ন করেছে, আর যুক্তরাজ্য 33% করে ফেলেছে, যে কারণে তারা কিন্তু অনেক অগ্রগতির জায়গায় চলে এসছে। এখন আমাদেরকে ভাবতে হবে, আমাদের টিকাদান কর্মসূচির যেটা ডিসেম্বর পর্যন্ত সরকার এটি পরিকল্পনা করেছিল যে 10 থেকে 11 কোটি অন্তত টিকাদান সম্পন্ন করবে এবং বিনামূল্যে কিন্তু টিকাটা দিবেন। ভারতের টিকার অবস্থা কি? আপনি গণমাধ্যমের একজন দায়িত্বশীল ব্যক্তি, জলপাইগুড়িতে গতকালকে যে সংবাদ দেখিয়েছে এবিপি আনন্দ এবং এনডিটিভি, তা দেখিয়েছে জলপাইগুড়িতে শত শত মানুষ 3 দিন যাবৎ সারা রাত ধরে লাইন দাঁড়িয়ে আছে টিকা গ্রহণ করবার জন্য, এবং সেটা 600 রুপি দিয়ে কিনে। এইরকম একটা পরিস্থিতি কিন্তু বিশ্ব অবস্থা চলছে। অর্থাৎ এই ক্ষেত্রে হঠাৎ করে যদি মন্তব্য করে ফেলি যে আমাদের এই টিকার ব্যাপারে বিকল্প উৎসের সন্ধান করা উচিত ছিল, আমি এখনো বিকল্প উৎস কিন্তু পাই নাই। কারণ এখনো পর্যন্ত বিশ্ব ব্যাংক বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন ছাড়া কোনো অর্থ কিন্তু আমরা বরাদ্দ করব না, আমরা ঋণ হোক, অনুদান হোক, যেটাই বলি না কেন। এই পণ্ডিত জলিরা বলতেন যে বিশ্ব সংস্থার অনুমোদন ছাড়া আমরা কেন সিনোভ্যাকের টিকা আনলাম, আমরা কেন ক্লিনিক্যাল ট্রায়াল করতে দিলাম। আর ক্লিনিক্যাল ট্রায়াল বিষয়টি এটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার যে একজন ওষুধ বিজ্ঞানের একজন সামান্য ছাত্র হিসেবে আবু ফারুক সেখানে আছেন, এটা অত সহজ ব্যাপার নয়, অত সহজ ব্যাপার নয়। আমরা বলে ফেলি আইসিডিআরবি মন্ত্রণালয় তারা এসেছিলেন, এটা নিয়ে সরকারের উচিত এটা খোলসা করা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সরকারের উচিত যে কোনো ধরনের তথ্যই জনগণকে অবগত করানো, তাহলে অনেক বিভ্রান্তি ছড়ানো থেকে হয়তো আমরা মুক্তি পাবো। শমশের নবীন চৌধুরী, আপনি শুনছিলেন আবু ফারুক এবং সুভাষ সিংহ রায়ের বক্তব্য। আপনার কাছে যে জায়গাটা জানতে চাচ্ছি, যে প্রশ্নটি সুভাষ সিংহ রায় তুললেন, যে আসলেই তো সত্যিকার অর্থেই কি আমাদের বিকল্প কোনো উদ্যোগের কোনো জায়গা ছিল, আর এখন তাহলে আমরা কিভাবে এগোতে পারি? আপনার কাছ থেকে উত্তরটি নিয়ে একটি বিরতিতে যাব। আমি খুবই গুরুত্ব সহকারে শুনছিলাম ডক্টর আবু ফারুকের কথা এবং সুভাষ সিংহ এর কথা। বিষয়টা হলো যে এখন কি সাইনোভ্যাক কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে? সেই মানে সাইনোফার্ম পায়নি। এখন যে চীন যে আমাদেরকে উপহার স্বরূপ দিচ্ছে যে 8 লক্ষ ডোজ এবং আরো 6 লক্ষ ডোজ, এটা কি সিনোভ্যাক না সিনোফার্ম? সিনোফার্ম। তো এটা অনুমোদিত বিশ্ব স্বাস্থ্য অনুমোদিত বিশ্ব স্বাস্থ্য। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডক্টর আবু ফারুকের কাছে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি বলছেন এবং নজরুল করিম বলছেন যে তৃতীয় পক্ষ চুক্তি ভারতের সাথে, তো তৃতীয় পক্ষটা কে? আমি সেটা পরিষ্কার না, এই জন্য আমি জানতে চাচ্ছি। কারণ আমি ভারতীয় সরকারের পক্ষ থেকে যেটা শুনলাম, তারা যখন সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকোকে তারা জানতে চেয়েছিল যে এদের সাথে কোনো ওই যে নন ডিসক্লোজার ক্লজ যেটা রাশিয়ার সাথে এবং চীনের সাথে চুক্তিতে রয়েছে আছে কিনা, তো ভারতীয় দূতাবাসকে কিন্তু কোন পক্ষে জানাতে রাজি হয়নি, অস্বীকার করেছে, না এটা আমাদের মধ্যে এটা চুক্তি, এটা তোমাদেরকে জানাবার আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। এটা ভারতীয় সরকারি সূত্রে এই খবরটা আমার কাছে এসছে। এবং আমি যতটুকু জানি যে বাংলাদেশ সরকার এবং বেক্সিমকো এবং সেরাম ইনস্টিটিউটের মাঝে এই সমঝোতা চুক্তিটি হয়েছিল। কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম দফায় বেক্সিমকো এই অগ্রিম টাকাটা শোধ করেছিল।
ডক্টর আবহাওয়ার একটা কথা বললেন যে বেক্সিমকোর সেই দক্ষতা রয়েছে টিকা সংরক্ষণ এবং টিকা প্রদান করার ক্ষেত্রে। তো এখন যেগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি, চীন থেকে বলেন, রাশিয়া থেকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে বলেন, যুক্তরাজ্য থেকে বলেন, সেগুলো কি শুধু বেক্সিমকোর মাধ্যমে করা হবে নাকি ইতিমধ্যে আমরা বিকল্প কোনো প্রতিষ্ঠান, সরকারি, আশা করব সরকারি কোন প্রতিষ্ঠান এর মধ্যে দক্ষতা অর্জন করতে পেরেছে কিনা সেই টিকা সেইভাবে সংরক্ষণ করা এবং সেই টিকা প্রদান করা। আমি বিকল্প সূত্রের কথা এই জন্য বারবার বলে রাখছি, এই মহামারীকে কিন্তু মোকাবেলা করার ক্ষেত্রে আমরা একটা যুদ্ধ প্রস্তুতি এবং একজন সাবেক সৈনিক হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা সবসময় যুদ্ধক্ষেত্রে কিন্তু বিকল্প পন্থা আমরা হাতে রাখি। সেটা সেই মুহূর্তে হয়তো আমাদের হাতে নাও আসতে পারে, কিন্তু সেটা পরিকল্পনার মধ্যে আমাদের থাকে। দেখেন, দেং শাওপিং এর অসাধারণ একটা বক্তব্য ছিল যে আমার বেড়ালের রং কালো না বেড়ালের রং সাদা সেটা বিবেচ্য বিষয় নয়, আমার বেড়াল ইঁদুর ধরতে পারবে কিনা সেটাই আমার বিবেচ্য বিষয়। তো আমরা না, সারা বিশ্ব কিন্তু এখন সেই পর্যায়ে অনেকটা এসছে যে হ্যাঁ, ভারত তখন এগিয়ে আসছে, ভারতের সরকার এবং সেরাম ইনস্টিটিউট এগিয়ে আসছে, যার জন্য আমরা বিশালভাবে উপকৃত হয়েছি এবং প্রশংসনীয় হয়েছে, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা অসাধারণ একটা উদ্যোগের কারণে আমরা এই সক্ষমতা অর্জন করতে পেরেছি। কিন্তু এখন তো আমাদের হাতে ফুরিয়ে যাচ্ছে। এখন ফুরিয়ে গেলে চীনের রাষ্ট্রদূত যে বক্তব্যটা রেখেছিলেন সেটার কতটুক মানে গ্রহণযোগ্য বা কতটুক সত্য, যে আমরা তো প্রথমে তোমাদের কাছে এসেছিলাম, তোমরা তো আমাদেরকে, এটা তুমি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সেই বহুল আলোচিত বৈঠকে উনি বলেছেন, তখন তো তোমরা আমাদেরকে সাড়া দাও নাই, এখন তোমরা লাইনে অনেক পিছিয়ে পড়ে গেছো। তো এটা কি শুধু বাস্তবতা নাকি এখানে ভূ রাজনীতি বা কূটনীতির একটা বিষয় আছে? আমি বিষয়টাতে আসছি, জীবন রক্ষা এবং জীবন হরণের রাজনীতি বা কূটনীতি এখানে হচ্ছে কিনা, এই বিষয়টা বোধহয় আমাদের বিবেচনায় আনা প্রয়োজন রয়েছে আমি মনে করি। অনেক ধন্যবাদ শমশের মোবিন চৌধুরী, আপনার জবাব নিশ্চয়ই আমরা আবু মোহাম্মদ ফারুক এবং সুভাষ সিংহ রায়ের কাছ থেকে শুনবো। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। আলোচনা করছি বাংলাদেশের টিকার আশা নিরাশা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম, রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ ফারুক এবং সুভাষ সিংহ রায়। অধ্যাপক আবু মোহাম্মদ ফারুক, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলেন শমশের মোবিন চৌধুরী, নিশ্চয়ই আমরা সেই জবাবটি শুনবো। সেই সঙ্গে আপনার পরামর্শটি জানতে চাই যে আমরা আসলে এই আশা নিরাশার দোলাচল থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে পথটা কি হতে পারে, আপনার বিশেষজ্ঞ পরামর্শটি চাচ্ছি। স্যার, আপনার একটু মিউট করে নিতে হবে স্যার, আনমিউট করে নিতে হবে স্যার। জি, ধন্যবাদ। জি স্যার। আমি প্রথমে আমাদের সম্মানিত আলোচক উনি যেটি প্রশ্নটি করলেন, এই প্রশ্নটা কিন্তু আসলে অনেকেরই, যে কি হয়েছিল আসলে সিনোভ্যাকের সম্পর্কে। এখন এগুলো আসলে রাষ্ট্রীয় ব্যাপারগুলো তো সব আমরা জানি না, তবে যতটুকু আমাদের পিয়ার রিভিউডের মতো আর কি, অনেকটা যে আমাদের বন্ধুরা যারা আছেন, যারা সহকর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের কাছ থেকে শোনা যতটুকু যায় এবং সেটার মাধ্যমে মিডিয়া থেকেও কিছু আমরা পাই। তো সেখানে দাঁড়াচ্ছে সামারি করলে এরকম যে সিনোভ্যাক তারা আইসিডিডিআরবি কে প্রস্তাব দিয়েছিল যে আমাদের এই ক্লিনিক্যাল ট্রায়ালটা তোমাদের বাংলাদেশে আমরা যদি করি, তোমরা সেটা সিআরও হতে পারো কিনা, ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন হতে পারো কিনা। তো আইসিডিডিআরবি রাজি হয়েছে। তো আমার যেটা ধারণা এটা হলো যে আমাদের তো আসলে টিকার জন্য যদি সত্যি সত্যি ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়, তো তাহলে আমাদের দুইটা প্রতিষ্ঠানকে আগে অ্যাপ্রোচ করা দরকার। সেটা হলো যে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটাল, কারণ এখানে যত জনবল দরকার, মানে অভিজ্ঞ লোকজন দরকার, ফেসিলিটিস, সবচেয়ে বড় কথা হলো রোগী, যে পরিমাণ রোগী আপনি পাবেন এবং বিভিন্ন ধরনের রোগী পাচ্ছেন, আপনি সব ধরনের রোগী এখানে পাবেন। তো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। তো তারপরে হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, সেটাও একটা বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ এবং হসপিটাল। তো মজার ব্যাপার হলো যে দুই জায়গার কোনোটাতেই কিন্তু অফারটা যায়নি, অফারটা গিয়েছে আইসিডিডিআর। আমার ব্যক্তিগত ধারণা যে তখন চায়নার সঙ্গে আমি শমশের মোবিন স্যার এখানে আছেন বলেই মানে ওই ধরনের কথা বলার একটু সাহস পাচ্ছি, ভুল হলে উনি ধরিয়ে দেবেন আর কি।
ডিপ্লোম্যাটিক বিষয়গুলো আমরা বুঝি না, কিন্তু জাস্ট আমাদের লেমেন্স আইডিয়া থেকে বলি আর কি, যে তখন যারা মার্কিন সরকারে ছিলেন চীনের প্রতি বেশ বিরূপ একটা মনোভাব ছিল। আমার মনে হয় যে যেহেতু একটা বৈশ্বিক বাজার পরবর্তীকালে যেতে হবে এবং সেখানে যদি আমেরিকান একটু অনুমোদন থাকে, কিছুটা অনুমোদন থাকে, তো তাহলে মন্দ না, এটা হয়তো মার্কেটিং এর জন্য সুবিধা হয় ভবিষ্যতে। তো যেই কারণে আইসিডিআরবি যেহেতু একটা আমেরিকান অর্গানাইজেশন, তাদের সঙ্গে এই কাজটা করাটা খারাপ আমার মনে হয়, এরকম একটা বোধহয় ছিল। আমি কিন্তু বোধহয় বলছি, আমি শিওর হয়ে বলছি, আমি আমার ধারণাটার কথাই বলছি। তো এখন আইসিডিআরবি তারা রাজি হলো এবং রাজি হয়ে তারপরে তারা ডিজাইন করলো এবং সেখানে কথা ছিল যেসব কথাগুলো আমরা শুনতে পেয়েছি, যে ওর মধ্যে ছিল 1 নম্বর এই ক্লিনিক্যাল ট্রায়াল হবে এবং সেখানে খুব উল্লেখযোগ্য সংখ্যক রোগী নেওয়া হবে, নট লেস দেন 10,000। এবং আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে যে শর্তগুলো দেই সেটা হলো যে সব ধরনের রোগীকেই নিতে হবে, বিভিন্ন ধরনের, পার্টিকুলার কোনো ক্লাস কিংবা পার্টিকুলার কোনো সোশিও ইকোনমিক অবস্থান কিংবা পার্টিকুলার ডিজিজ, ওরকম না। মানে আইসিডিআরবি রোগী দিলেই হবে না, রোগী হরেক রকমের রোগী লাগবে। তো এটা করতে হবে, আর এটা তারা রাজি ছিলেন। যাবতীয় খরচ সেটা তারা রাজি। যদি কোনো কম্পেনসেশনের প্রয়োজন হয়, কোনো একজন রোগী ক্ষতিগ্রস্ত হলো, তার একটা অর্গান নষ্ট হয়ে গেল, এই সমস্ত ক্ষেত্রে কম্পেনসেশনের একটা ব্যাপার থাকে এবং সেটা বেশ বড় সড়ো অ্যামাউন্টই থাকে, কারণ মানুষের জীবন নিয়ে প্রশ্ন। তো এগুলো সবই কিন্তু এগ্রিড ছিল। এবং যেটা ইউনিক ছিল সেটা হলো যে যদি এই টিকাটা সফল হয় তাহলে বাংলাদেশ এই টিকাটা উল্লেখযোগ্য পরিমাণ এখানে পাবে। শুধু তাই না, এখানকার যেহেতু এখানকার ফার্মাসিউটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা বেশ ডেভেলপড, অতএব এখানকার কয়েকটা কোম্পানির সঙ্গে এটাকে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা যায় কিনা সেটিও তারা বিবেচনা করবেন, টেকনোলজি তারা দেবেন। তো এটি কিন্তু সরকারের কাছে ভালোই মনে হয়েছিল, আইসিডিআরবির কাছে তো বটেই। এবং তারপরে কথাগুলো এগুলো বিভিন্ন জায়গা থেকে ক্লিয়ারেন্স যেগুলো দরকার, বিএমআরসি ক্লিয়ারেন্সটা হয়ে গেল। কিন্তু মুশকিলটা দেখা দিল যে ইতিমধ্যে ওই যে কথাটা আমাদের সুভাষ সিংহ রায় খুব ভালোভাবেই উল্লেখ করলেন, সেটা হলো যে যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে কারো কোনো অনুমোদন কিন্তু এখানে নাই। তো এখন একটা সমস্যা হলো যে বাংলাদেশে যেই হারে তখন থেকেই টিকার বিরুদ্ধে এবং করোনার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেছে, তখন এটা একটা ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যায় কিনা পরবর্তীকালে, এটা নিয়ে আবার সমালোচনা হয় কিনা সেটা নিয়ে তারা কথা বলছিলেন। এবং বাংলাদেশে বিশিষ্ট কয়েকজন বিশেষজ্ঞ তারা সরকারকে পরামর্শ দিচ্ছিলেন যে ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয়ে কিন্তু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করেই নেওয়া উচিত সিদ্ধান্ত। এবং তার পরবর্তীকালে যখন নাকি আমেরিকাতে নির্বাচন হলো এবং নির্বাচন হয়ে আপনার ক্ষমতার পরিবর্তন হলো, আরেক ভদ্রলোক উনি এলেন ক্ষমতায়, তখন দৃশ্যপট কিছুটা বোধহয় বদলে গেল। এবং যেই কারণে তখন এই ব্রাজিলে তারা ক্লিনিক্যাল স্টাডিটা করার জন্য সিনোভ্যাক উদ্যোগ নিল। এবং তখন তারা বলল যে আমরা আসলে এখানে বেশ কয়েক মাস অপেক্ষা করলাম, তো এই বেশ কয়েক মাসের মধ্যে যেহেতু তোমরা কিছু বলনি, সেই জন্য তোমরা কাজ করো, তোমরা যদি পুরো খরচটা দাও এবং পুরো লাইবিলিটি নাও তাহলে আমরা এখানে ট্রায়ালটা করতে রাজি আছি। তো এই কথা বলে তারা, কিন্তু তখন এটা তো সম্ভব না, বাংলাদেশের মানুষের উপরে ট্রায়াল হবে, বাংলাদেশ সরকার খরচ বহন করবে, এটা তো একটা আজগুবি প্রস্তাব, দুনিয়ার কোনো জায়গায় এরকম প্রস্তাব কেউ দেয়নি। তো যাই হোক, এটি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে আমরা শুনেছি। এবং পরবর্তীকালে তারা ব্রাজিলে চলে যায় এবং সেই ব্রাজিলে এখন তারা সিনোভ্যাকের ওখানে ট্রায়াল হয়। এবং আপনারা জানেন যে আমি একটু আগে যেটা বলছিলাম যে ব্রাজিলের একটি কোম্পানির সাথে তারা কাজ করছিলেন, এটা আবার রিসেন্টলি বন্ধ হয়ে গেছে। জি স্যার, এবার স্যার আপনার কাছে যে জিনিসটা জানতে চাই যে আমাদের জি আমরা ডিপ্লোম্যাটিক্যালি কিছু আছে কিনা সেটা আমরা বলবো না, আমরা যতটুকু শুনলাম কতটুকুই এই আমি শুধু ব্যাখ্যা করলাম। অনেক ধন্যবাদ স্যার, আপনার পরামর্শটা জানতে চাই যে আমাদের উত্তরণের পথটা কি এখন, তাহলে এই আশা নিরাশার দোলাচল থেকে বের হওয়ার উপায়টা কি? খুব সংক্ষেপে স্যার, সময় আমাদের আশা নিরাশার দোলাচলটা একটু কমানো দরকার। আমরা এত বেশি ফ্লাকচুয়েটিং মাইন্ড, এটা ঠিক না। এখনো টিকার বিরুদ্ধে বহু লোক বলছেন, এখনো বলেন যে করোনা আমাদের এখানে আসবে না, আমাদেরকে কাজ করবে না, এইসব এগুলো বললে হয় কি, এখন আমরা এমনিতেই 18 কোটি মানুষ ছোট একটা জায়গার মধ্যে এটা ম্যানেজ করাটা, এরকম একটা ভয়ঙ্কর মহামারীকে ম্যানেজ করা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার। অতএব সেইখানে যদি আমরা একটু সবাই সহযোগিতা না করি, ওই যে একটু আগে সুভাষ সিংহ রায় তার কথাটা খুবই সত্য,
যে আমরা যদি স্বাস্থ্য বিধিগুলো না মানি, মাস্ক না পরি, ভিড়ের মধ্যে যাই, আমরা ঠেলাঠেলি করে সব জায়গাতে উঠতে চাই, ট্রাকে উঠতে চাই, বাসে উঠতে চাই, লঞ্চে উঠতে চাই, এগুলো চলবে না। টিকাটা দিতে হবে, এবং টিকাটা দিতে গেলে এখন কিন্তু টিকা ইতিমধ্যে অনেকগুলো টিকাই এসছে। যখন আমরা সিরামের সাথে কন্ট্যাক্ট করি সেই সময় টিকা ছিল না, এটা খুবই সত্য কথা। তখন ছিল না, কিন্তু এখন যে টিকাগুলো ছিল, ওখানে টিকা ছিল, ফাইজারের টিকা ছিল, মডার্নার টিকা ছিল, দুইটা টিকাই ছিল। সেই দুইটা টিকার দাম অনেক বেশি ছিল। এখন পরামর্শের ব্যাপারটা হলো যে এই মুহূর্তে আমাদের কাছে কয়েকটা টিকা চলে এসছে, যেমন চায়নার টিকা সিনোভ্যাক বা সিনোফার্ম, দুইটা টিকা, রাশিয়ার যে স্পুটনিকের অবশ্য দ্বিতীয় ডোজটা এখন পর্যন্ত ডেভেলপ হয়নি সেইভাবে, তারা হয়তো সেগুলি করে ফেলবে, এবং তারা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একটা রিসার্চ ওয়ার্কে জয়েন্টলি আছে যে ম্যাচিং করা যায় কিনা, ওই যে মিক্স করা। তো এদিকে ইরানে দুটা টিকা কিন্তু ইরানে বেরিয়ে গেছে, আপনি কাজাকিস্তানে একটা টিকা বেরিয়েছে, কিউবাতে টিকা একটা বেরিয়েছে, ভিয়েতনামের টিকা যদিও তারা প্রোডাকশন করছে, কিন্তু তাদের লোক সংখ্যাও তো কম না, অতএব ওখান থেকে টিকা আমরা কিনতে চাইলেও পাবো বলে আমার কাছে মনে হয়। আর কিছু টিকা পাওয়া যায় দুবাইতে এবং সিঙ্গাপুরে, সেগুলোর দিকে যাওয়া ঠিক হবে না, কারণ ওগুলো আমার ধারণা যে এগুলা হয়তো আসল টিকা না। কারণ আপনারা জানেন যে টিকা কিন্তু আমেরিকাতেও নকল টিকা পাওয়া গেছে, চীনে নকল টিকা পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তো এই সিঙ্গাপুর থেকে টিকা আনবে, সিঙ্গাপুরের কোনো কোম্পানি যদি বলে যে আমি টিকা দেব, এটা আমরা ধরে নিতে পারি যে এগুলো আসলে হয়তো সঠিক না। দুবাইয়ের ব্যাপারেও তাই। তো সেই কারণে আমাদেরকে এখন আমরা যেন প্রতারিত না হই সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং আমাদের কাছে যেহেতু এখন যে কয়েকটি টিকা আছে তার মধ্যে দামের দিকটা আমাদের ট্যাক্স পেয়ারদের মানি, এই ট্যাক্স পেয়ার্স মানি যেন বাজে খরচ না হয়, আমরা যেন সঠিকভাবে বাজারটা করতে পারি, কম দামে কিনতে পারি, এই বিষয়টা দেখতে হবে। আবার কম দামে কিনতে গিয়ে আমরা যেন আবার কোয়ালিটির ব্যাপারে, এফিকেসির ব্যাপারে যেন না করি। এই মুহূর্তে পৃথিবীতে এখন ভেরিয়েন্ট অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আমাদের বাংলাদেশেও প্রায় সব ভেরিয়েন্ট চলে এসছে। তো সেই ক্ষেত্রে যে ভেরিয়েন্ট গুলোর বিরুদ্ধে কাজ করবে সেরকম টিকা কেনা দরকার। লেটেস্ট যে কয়েকটা গবেষণার কথা আমরা যদি সামারিলি বলি, যে আমাদের কয়েকটা টিকাকে দেখা যাচ্ছে, 3টা টিকা, মডার্না, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা, এই 3টা টিকা বেশ কিছু ভেরিয়েন্টের উপরে বেশ ভালো কাজ করছে, সর্বনিম্ন 80% এবং সর্বোচ্চ হলো 92%। তো আমরা যদি আমাদের পছন্দগুলোকে, স্যার আপনার নিশ্চয়ই চোখে পড়েছে স্যার, ভারতীয় ভেরিয়েন্টের ক্ষেত্রেও কিন্তু ছোট আকারে গবেষণা করে দেখা গেছে যে সেখানে অ্যাস্ট্রাজেনেকা ভালো কাজ করছে। হ্যাঁ, এবং সেটা ভালো কাজ করছে 88%। কিন্তু এখানে আবার কথা আছে, সেটা হলো যে সাবজেক্ট গুলোকে নেওয়া হয়েছিল সেই সাবজেক্ট গুলোর মধ্যে কিন্তু আবার ওই অ্যাস্ট্রাজেনেকা টিকাটা লাস্টে এসছে, যে কারণে তারা সময় বেশি পায়নি। রোগীর শরীরে দেওয়ার পরে যথেষ্ট পরিমাণে সময় ছিল, যদি সময়টা বাড়ে তাহলে ওইটা 90 ক্রস করবে বলে আমাদের বিশ্বাস। তো এখন আমরা তাহলে কি বলতে চাচ্ছি, ওই 3টা টিকা আমাদের প্রায়োরিটিতে থাকুক, আর বাকি যে টিকাগুলো আছে, যে দেশগুলোর নাম বললাম, যে দেশগুলোর টিকা বেরিয়েছে কিন্তু গ্লোবাল সেই পলিটিক্স এর কারণে হোক বা যেটাই হোক, তারা হয়তো ডিপ্লোম্যাটিক্যালি অত বেশি সক্ষম না। কাজাকিস্তান তো সক্ষম হওয়ার কথা না, ইরান তো বেচারা কর্নার হয়ে আছে, কিউবা বহুদিন ধরে ইকোনমিক এবং পলিটিক্যাল একটা ঝামেলার মধ্যে, তারাও কর্নার হয়ে আছে। তো এই টিকাগুলো কিন্তু আমাদের একটু, আমরা সেটাও নক করতে পারি, যদি দাম কম হয়, যদি এফিকেসি ভালো হয়, আমরা নিশ্চয়ই সেগুলো চেষ্টা করতে পারি। অনেক ধন্যবাদ স্যার। জনাব সুভাষ সিংহ রায়, আপনার মন্তব্য নিব, তারপরে শমসী মবিন স্যারের মন্তব্য দিয়ে শেষ করব, আমাদের সময় একদমই কমে গেছে। আমি বোধগম্য কারণে আমি খুব কয়েকটি বাক্যের মধ্যে আমার কথাগুলো সীমাবদ্ধ রাখবো। জি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি, আমরা সবাই জানি। উল্লেখ করলাম এ কারণে বাংলাদেশের অ্যান্টিজেন টেস্ট নিয়ে বিশাল একটা তর্ক বিতর্ক আপনার টেবিলেও হয়েছে। বাংলাদেশের তৈরি করা হচ্ছে, কেন বাংলাদেশকে দেওয়া হচ্ছে না, ভালো কথা। এবং যেই ব্যক্তির নেতৃত্বে হয়েছে বিজন কুমার শীল, তিনিও সংবাদ সম্মেলন করেছেন, সব ঠিক আছে। আমি একবার প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ সরকার নাই আপনার বিরুদ্ধে, কিন্তু সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংবাদ সম্মেলন করে বাংলাদেশ থেকে আপনার কাছ থেকে নিয়ে গেছে এই অ্যান্টিজেন গুলো পরীক্ষা করবার জন্য। ওই রিপোর্ট কিন্তু এখনো পাওয়া যায়।
তারা যদি বলে দিত যে না এটা এফিকাসি 99%, তাহলে তো সরকারের বিরুদ্ধে আমি আপনি মিলে কথা বলতে পারতাম যে আপনি দেশীয় এই যে উদ্যোগটাকে আপনি কার্যকরী হতে দিচ্ছেন না। আমাদের কথার জায়গাটাই এত বেশি গর্বিল দেখি আমরা। গতকালকে আনন্দবাজার পত্রিকাতে শিরোনাম হয়েছে যে ব্ল্যাক ফাঙ্গাস, যেটা আপনি উল্লেখ করলেন, হোয়াইট ফাঙ্গাসের কথা উল্লেখ করলেন, তারা বলেছে এই যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যখন মেডিকেল অক্সিজেনের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানেও কিন্তু এটা কারণ হতে পারে। এই যে মিকোমাইকোসিস, এটা কিন্তু কারণ নাকি সেটাই হয়েছে, এটা বলছেন। বাংলাদেশের 2-3টা সংবাদ আমি জানি, খুলনা এবং রাজশাহীতে 1995 সালে এই ব্ল্যাক ফাঙ্গাসের রোগীর সন্ধান প্রফেসর নাজমুল পেয়েছিলেন, যিনি এখন পপুলার ডায়াগনোস্টিক সেন্টারে প্র্যাকটিস করেন চোখের। কিন্তু আমি শেষ করছি জায়গাটায়, আমি এখনো বলছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সারা পৃথিবীতে তিনি যে অনন্য সাধারণ উদাহরণ স্থাপন করেছেন। সেপ্টেম্বর মাসের 27 তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্যের বড় অংশ ছিল কিন্তু একটা ভ্যাকসিন নিয়ে কথা। জি, তিনি বলেছেন উন্নত দেশগুলো যেই ভ্যাকসিন জাতীয়তাবাদ নিয়ে যখন এগিয়ে যায়, তখন আমাদের কিন্তু শঙ্কায় ফেলে, ধনী দরিদ্রের ব্যবধান স্পষ্ট হয়। এবং এমনও বলেছিলেন যে প্যাটেন্টস রাইটস এবং কারিগরি সহায়তা যদি আমাদের ক্ষেত্রে দরিদ্র দেশ এবং মধ্য দেওয়া হয়, তাহলে অনেক সমাধানের পথ এগিয়ে আসবে। অনেকগুলো বিষয় কিন্তু আমি আলোচনা করতে পারতাম, যেহেতু দুজন বিজ্ঞ আলোচক আছেন। ক্যানসিনো বায়োফার্মা চীনের আরেকটি প্রতিষ্ঠান, তারা ভ্যাকসিনের কাজ নিয়ে ট্রায়ালের জন্য তারা কিন্তু এগিয়ে এসেছিলেন, এমআরএনএ ভ্যাকসিন। অধ্যাপক আবু ফারুক স্যার যেখানে বললেন আমাদের সামনে ছিল কি ফাইজার, বায়োনটেক এবং মডার্না। যদি আমি আনতামও, আমি আবারও বলছি যদি আনতামও, আবু ফারুক স্যার কালের কণ্ঠে লেখা লিখেছিলেন যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে থ্রোয়িং করতে, যে অর্থাৎ ভ্যাকসিনটা দেওয়ার জন্য যে সিরিঞ্জা নিতে হয়, এটা একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সংরক্ষণের -70°C টেম্পারেচারের ব্যাপার আছে। যদিও এখন ফাইজার বলছেন তারা 2 থেকে 8°C টেম্পারেচারে 1 মাস রাখতে পারবে। এটা বিজ্ঞানের অগ্রগতি, অগ্রযাত্রা। কিন্তু ওই সময় সেপ্টেম্বর মাসে এবং ওই সময় এটা প্রশ্নই ছিল না। অতএব সেই ব্যাপারগুলো বিবেচনা রাখতে হবে। আপনি যদি সরকার বিরোধিতা যদি করতে চান, দোষারোপ করতে চান, সেটা আলোচনা। কিন্তু আপনি যদি বিজ্ঞান নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনি বিজ্ঞানসম্মত তথ্য নিয়ে কিন্তু আসতে হবে। জি। এবং 6,80,00,000 যে কোভ্যাক্স থেকে আমরা যে টিকাটি পাবো, বিএনপি সরকারের যিনি অর্থমন্ত্রী ছিলেন প্রয়াত সাইফুর রহমান, তিনি একবার বলেছিলেন অভাব থাকা ভালো, অভাব থাকলে বিদেশি সাহায্য পাওয়া যায়। আপনি দেখেন আমরা এই কোভ্যাক্সের টিকা ঘানা যখন পেয়েছে, নিশ্চয়ই আমাদের কিন্তু প্রায়োরিটি লিস্টে আমরা থাকতাম, কিন্তু আমরা যখন সক্ষমতা জাগিয়ে দেখিয়েছি, নিজের দেশের অর্থে আমরা যখন ভ্যাকসিন কিনেছি এবং সেটা বিনামূল্যে জনগণকে দিচ্ছি, তখন কিন্তু ওই কোভ্যাক্স যে 6,80,00,000 টিকা অবশ্যই আমরা পাবো, কিন্তু সেটা কিন্তু পাওয়ার প্রাপ্তির সময়টা কিন্তু পিছিয়ে গেছে। কিন্তু আমি দৃঢ়তার সাথে একটি বাক্য উচ্চারণ করি, ভ্যাকসিন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন। তিনি জানেন সৃজনশীল কূটনৈতিক দক্ষতা দিয়ে কিভাবে জয় করতে হয়। অধ্যাপক আবু ফারুক স্যার আছে বলেই বলছি, 2016 সাল পর্যন্ত আমাদের WTO-র একটি নিয়ম ছিল, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে আমরা বাংলাদেশ 49 দেশ ছিলাম। আমরা প্যাটেন্টস রাইটটার যে ভোগ করতাম সুবিধা, সেটা আমরা 2016 সাল পর্যন্ত পাবো। কিন্তু 16 সালের অনেক আগে মাননীয় প্রধানমন্ত্রী সৃজনশীল দক্ষতা দিয়ে 2033 সাল পর্যন্ত নিয়ে গেছেন। অতএব তার উপরে আস্থা রাখুন। আর যদি না করতেন, বাংলাদেশের প্যারাসিটামল আমরা 60 পয়সায় কিনি, ভারতের কলকাতায় কিংবা শিলিগুড়িতে ওটা 4 রুপি দিয়ে কিনতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটি না করতেন, তাহলে কিন্তু আমরা এই সুবিধাটি পেতাম না। তারপরে আস্থা রাখুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেষ মন্তব্য জানতে চাচ্ছি শমশের মবিন চৌধুরী আপনার কাছ থেকে। আমাদের সময় একদম ফুরিয়ে গেছে, 2-3 মিনিটের মতো আছে। আমি 2-3 মিনিটেই বলবো, এবং আমি শেষ করব আপনার কথা শুরু যে কথা ছিল সেটা দিয়ে। জি। কিউবার কথা আপনি উচ্চারণ করেছিলেন।
হ্যাঁ, ভিয়েতনামের কথাটা আবহাওয়া ফারুক যে কথাটা বললেন যে ওদের হয়তো আভ্যন্তরীণ চাহিদা বিশাল। কিউবার যে স্বাস্থ্য খাতে তারা যে ধরনের গবেষণা এবং উন্নয়ন করেছে অসাধারণ। আমি 2012 সালে জাতিসংঘের একটি বিশেষ মিশনে কিউবাতে আমি 8 দিন ছিলাম এবং সেখানে নানা বিষয় নিয়ে আমরা সেখানে পর্যালোচনা করছিলাম। তার মধ্যে একটা ছিল কিউবার স্বাস্থ্য ব্যবস্থা অসাধারণ। এবং তারা কিন্তু বিনামূল্যে শুধু তাদের জনগণকে নয়, তারা অনেককে বিনামূল্যে এই সাহায্য করে থাকে, সহযোগিতা করে থাকে। আমি মনে করি যে কিউবার সাথে আমাদের আর বিলম্ব না করে একটা আলাপ আলোচনা শুরু করার প্রয়োজন রয়েছে। কারণ কিউবা কিন্তু আমি আগেই কথা বলছি, এটা সুভাষ সিংহরা জানেন, নিশ্চয়ই ডক্টর আবহাওয়া ফারুকও জানেন, যে স্বাস্থ্য খাতে কিন্তু কিউবা অনেকের থেকে অনেক দূর এগিয়ে আছে। HIV এইডস এর বিরুদ্ধে যে ওষুধটা প্রথম বেরোয় এটা কিন্তু কিউবাতে বেরিয়েছে। এটা যুক্তরাষ্ট্রের কারণে হয়তো গণমাধ্যমে অতটা আসেনি, কিন্তু এটা প্রথম বের করেছিল কিন্তু কিউবা, তারপরে অন্য খাতে গেছে। আমি মনে করছি যে আপনি সূত্রের বাস্কেটটা কোনো সীমাবদ্ধ ভিতরে রাখেন না, এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সেই দক্ষতার পরিচয় দিবেন এবং দিয়েছেন, যে আমি শুধু একটি বা দুটি সোর্স থেকে নয়, আমার টিকার প্রয়োজন, যেই টিকা আমার দেশে কার্যকরী হবে, যেই টিকা আমার দেশের মানুষের কাছে কাজে লাগবে, সেটা আমি সেটা টিকাবো। এটা পরিবহন খরচ যদি বেশিও হয়, সেই খরচ করতে আমি বিশ্বাস করি এই সরকার আছে। তবে সেই ব্যবস্থাপনাটা আমাদের থাকতে হবে, সেখানে কোনো ধরনের দুর্নীতি বা অব্যবস্থাপনা বা আপনার সমন্বয়হীনতা যেন না থাকে। এক মন্ত্রী আরেক মন্ত্রীর নাম সমালোচনা করবেন, এতে সরকারের লাভ বা ক্ষতি হচ্ছে সেটা আমি এখানে বলতে রাজি নয়। আমি মনে করি এখানে যদি আমরা সমন্বয় করে থাকতে পারি, আমাদের সূত্রের বাস্কেটটা আরো বৃদ্ধি রাখার সেই সম্ভাবনাটা রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, জনাব শমশের মুবিন চৌধুরী, বীর বিক্রম, অধ্যাপক আবহাওয়া ফারুক এবং সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনের প্রতি কৃতজ্ঞতা। এই গভীর রাত্রে আপনারা সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট যারা দেখছেন, যাদের কাজে আসবে, নিশ্চয়ই তারা এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন। প্রিয় দর্শক, বারবার আজকে আমাদের যারা অতিথি তারা কিন্তু একটি কথা বলছিলেন, যে সমস্ত কিছুর পরেও স্বাস্থ্যবিধি মানা ছাড়া আর কোনো কিন্তু পথ নেই যদি আমরা এই করোনাকে নিয়ন্ত্রণে আনতে চাই। পৃথিবীর প্রায় সকল দেশেই স্বাস্থ্যবিধি মানার প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। এই লড়াইয়ের ক্ষেত্রে প্রাথমিক লড়াই এবং প্রধানতম লড়াই হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। আর সেই সঙ্গে একটি কথা বলে শেষ করতে চাই, যে মানুষ তো তার আশার সমান বড়। বাংলাদেশের মানুষ চরম দুর্যোগে, চরম বিপদে নানাভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, সরকার যেমনি বাংলাদেশের শুরুর দিককার 53টা দেশের একটি দেশ হয়েছিল এই ভ্যাকসিন বা টিকা কার্যক্রম শুরু করার, তেমনি ভাবে বাংলাদেশের শুধু 2.6% নয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই টিকার আওতায় আসবে, এবং সেটা বিনামূল্যেই আসবে, এমন প্রত্যাশা রেখেই, এমন আশায় বুক বেঁধেই আজ শেষ করছি আলোচনা।